নমস্কার, আমি তরুণ ঘোষ। বাংলাদেশটা সম্পর্কে যতটুকু আশা ছিল সেটাও আস্তে আস্তে দুরাশায় পরিণত হচ্ছে। সন্ত্রাসবাদ তো বাংলাদেশের বুকে চেপে বসেছে, সেটা তো বোঝাই যাচ্ছে। এখন আইএস ফাইএস যেভাবে, হিজবুত আইএস যেভাবে হুমকি দিচ্ছে, হুমকি কারে দিচ্ছে? বিভিন্ন দূতাবাসে। আজকে চীনা এবং রাশিয়ান দূতাবাসে দুটো ইমেলে হুমকি গিয়েছে এবং এই সন্ধ্যেবেলায় খবরটা পাওয়া গিয়েছে। এই যে হুমকি, এটা কিন্তু কখনোই নরম ভাবে নেওয়া উচিত নয়, বা হালকা ভাবে, যেটাকে বলা হয় হালকা ভাবে নেওয়া উচিত নয়। কারণ এ পর্যন্ত যতবার এসে এই ধরনের হুমকি এসেছে, 10টা হুমকির মধ্যে 9টা হুমকি কিন্তু কার্যকর হয়ে গেছে, সারা পৃথিবী জুড়ে আমি বলছি। আর এই একই মডেলে এই হুমকিটাও গিয়েছে। এবার হুমকি গেছে চীন আর রাশিয়ার কাছে। রাশিয়া কি করবে জানি না, তবে এরপর চীনের টাইট দেখবেন এই হুমকির জেরে কি হয়। আমার চোখে একটা কাগজ পড়লো, আজকে সন্ধ্যেবেলায় বেরিয়েছে। আমি কাগজটা জীবনে আমি প্রথম দেখলাম, দ্য রিপোর্ট। সেটাতে ইংরেজিতে করা হয়েছে, সেটাতে আমি বাংলা করেছি। হুমকিমূলক ইমেলের জেরে কূটনৈতিক এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে। 23শে আগস্ট সন্ধে 6টা 45। রাজধানীতে অবস্থিত চীনা ও রুশ দূতাবাসে ইমেলের মাধ্যমে হুমকি বার্তা পাঠানোর জেরে ঢাকার বারিধারা এবং গুলশান এলাকায় কূটনৈতিক শিল্প অঞ্চল জুড়ে নিরাপত্তা জোরদার করা হয়েছে। ঢাকা মেট্রোপলিটন পুলিশের ডিএমপি কূটনৈতিক নিরাপত্তা বিভাগের অতিরিক্ত উপকমিশনার আবু খায়ের রবিবার এই ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। পুলিশ কর্মকর্তা জানান, চীন ও রাশিয়ার দূতাবাসে ইমেলের মাধ্যমে হুমকি পেয়েছে। কূটনৈতিক প্রথা অনুযায়ী দূতাবাসগুলো প্রথমে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়কে বিষয়টি জানায়। পরবর্তীতে মন্ত্রণালয় পুলিশ সদর দপ্তর এবং সন্ত্রাসবাদ এবং অন্তরাষ্ট্রীয় অপরাধ দমন সিটিটিসি ইউনিটকে অবহিত করে। প্রতিবেদনগুলোর পরিপ্রেক্ষিতে কূটনৈতিক এলাকার নজরদারি এবং পর্যবেক্ষণ বাড়ানো হয়েছে। পুলিশ আরও জানিয়েছে, দূতাবাসগুলির ভেতরে এবং আশেপাশে নিরাপত্তা জোরদার করা হয়েছে। হুমকির উৎস সম্পর্কে জানতে চাইলে আবু খায়ের বলেন, এখনো পুলিশের কাছে কোনো লিখিত অভিযোগ বা সাধারণ জিডি দায়ের করা হয়নি। তবে তিনি বলেন, প্রাথমিকভাবে সন্দেহ করা হয়েছিল ইমেলগুলো ভুয়ো বা কোনো প্রতারণার অংশ হতে পারে। যদিও কোনো আনুষ্ঠানিক অভিযোগ দায়ের করা হয়নি, আইন প্রণয়নকারীদের সংস্থাগুলো জানিয়েছে তারা কোনো ঝুঁকি নিতে চায় না। যে কোনো সম্ভাব্য ঝুঁকি এড়াতে কূটনৈতিক এলাকায় কড়া নিরাপত্তা বজায় রাখবে। কেটে গেল আবু খায়েরের তার মন্তব্য। কিন্তু আপনাদের স্মরণে থাকতে পারে, পাকিস্তানে একজন অ্যাটাশেকে দূতাবাসে ঢোকার মুখে পাকিস্তানে তাকে ব্যাপক ধমকানো চমকানো হয়, তারপরে প্রচন্ড মারপিট করে। তারপর সে কূটনৈতিক কর্মী, তার যে ছিল সিকিউরিটি ছিল, সে সঙ্গে সঙ্গে গুলি চালাতে 2জন মারা যায়। এটা পাকিস্তানের ঘটনা। এটা বোধহয় 2017-18 হবে, ইমরান খানের আমলে, 2017 সালেই। তারপরে সেই নিয়ে একেবারে লাখ দুয়েক জনতা, ওই জনতা, তারা গিয়ে ঘেরাও করে পাঁচিল টাচিল ভেঙে ভেতরে ঢুকে তারপরেতে ওদের সেনাবাহিনী নেমে তারপর দূতাবাস খালি করে দেয়। এর আগে জর্ডানে হয়েছে, তার আগে অস্ট্রেলিয়ায় হয়েছে। অস্ট্রেলিয়া প্রধানমন্ত্রীকে থাবড়িয়েই দিল মসজিদের ভেতরে,
থাবড়িয়ে দিল। কানাডায় যখন ট্রুডো ছিল, ট্রুডো থাকার সময়তে এরকম খালিস্তানিরা হুমকি দিয়েছিল এক ভারতীয়কে এবং খুনও করে দিয়েছিল। হুমকিটাকে পাত্তা দেয়নি কানাডা পুলিশ, যে ট্রুডো তো প্রধানমন্ত্রী, ট্রুডো খালিস্তানিদের পক্ষে ছিল, পুলিশও খালিস্তানিদের নরম নজরে দেখত। ফলে সেই ভারতীয় যুবকটি, একজন সফটওয়্যার ইঞ্জিনিয়ার, তাকে প্রকাশ্যে 21টা গুলি করা হয়। 21, একটা গুলিতেই প্রাণ বেরিয়ে যায়। এত জিঘাংসা, 21টা গুলি মারা হয় মৃতদেহের ওপরে। এটা করেছিল নির্ঝর। সেই নির্ঝর পরে মারা গেল, যার দায়টা এসে পড়ল ট্রুডো সরাসরি এই বাংলাদেশের মতো পার্লামেন্টকে না জানিয়ে সরাসরি ফাইভ আইজে অভিযোগ করলো। নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল, তিনি এই খুন করিয়েছেন এবং অজিত দোভালের বিরুদ্ধে কিন্তু এফআইআর হয়ে গেল। কিন্তু নির্ঝরকে মেরেছিল যে, সে হচ্ছে গোল্ডি ব্রার। গোল্ডি ব্রার মারার পর 1 ঘন্টার মধ্যে সে কিন্তু ফ্লাইট ধরে দেশ ত্যাগ করে, কানাডা চলে যায়, কানাডা থেকে বেরিয়ে যায়। এগুলো হচ্ছে টার্গেট কিলিং। তো নির্ঝর যেটা মেরেছিল, নির্ঝরকে ওরকম ভাবে মারা হয়েছিল। কিন্তু বাংলাদেশে এই অবস্থা হবে এইটা আশা করা যায়নি। এটা একেবারে মানে অভাবনীয় একটা কাণ্ড। এই সিরিয়া ফিরিয়া হলে আমরা মেনে নিতাম, কিন্তু ভারতবর্ষের ঘাড়ের ওপরে নিঃশ্বাস ফেলছে এমন একটা দেশ, সেটা যদি এরকম সন্ত্রাসবাদের কবলে পড়ে যায়, সেটা ভারতবর্ষের কতটা বিপজ্জনক, সেটা আন্দাজ আপনারা নিশ্চয়ই করতে পারছেন। আমি ভারতীয় বিদেশ মন্ত্রকের কাছে অনুরোধ করব, যেন ইমিডিয়েটলি দীনেশ ত্রিবেদীকে, হাই কমিশনারকে ওখান থেকে তুলে আনা হয় এবং যত ইন্ডিয়ান ওখানে আমাদের কাজ করছে তাদেরকে নিরাপদে তুলে আনা হোক। ভিসা আগে না মানুষের জীবন আগে, কোনটা আগে? আপনি যদি দাঁড়িপাল্লায় ফেলেন তাহলে কোনটার দাম বেশি? ভিসার দাম বেশি না একটা জীবনের দাম বেশি? একটা জীবন মানে 5টা 7টা তার সঙ্গে জড়িয়ে, তার স্ত্রী পুত্র কন্যা, তার বাবা মা, বা তার যে স্ত্রী, তার বাবা মা, সমস্ত পরিবারটা এফেক্ট হয়ে যায়। ফলে একটা প্রাণ যাওয়া মানে সেই প্রাণের মূল্য কিন্তু অনেক। তাই আমি আগে থেকে অনুরোধ করব, ঢাকার পজিশন কিন্তু খুব খারাপ হচ্ছে, দিনকে দিন আরও খারাপ হবে। এখন সামনে কি হবে আমি জানি না, আগাম বলাটা আমার পক্ষে মুশকিল, আর সেটা আগ বাড়িয়ে বলাটা একটা ধৃষ্টতার পরিচয় হবে। তা আপনারাও সামনে দেখুন, আমরাও সামনে দেখব। তবে দিন খুব একটা ভালো নয়, এটুকু বুঝতে পারছি, যে সন্ত্রাসবাদীরা পুরো দেশটাকে দখল করে নিয়েছে, কবজা করে নেওয়া যাকে বলে, কবজা করে নিয়েছে। তবে চীন তো চীনের ঘাড়ে যখন নিঃশ্বাস পড়েছে, তখন চীনের দেখবেন এবার, মানে বলছি আমি অ্যাকশন দেখবেন 2-1 দিনের মধ্যে বাংলাদেশের সরকার হাড়ে হাড়ে টের পাবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন।